এই ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার ভূগোল বিষয়ে যে সকল ম্যাপ পয়েন্টিংগুলি আসে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। এটি বারবার প্র্যাকটিস করো, তাতে তুমি 10 নম্বর 100% কমন পাবে। ম্যাপ পয়েন্টিং করার সময় অবশ্যই পেন্সিল দিয়ে করবে, কারণ ভুল হলে সেটি তৎক্ষণাৎ মুছে পুনরায় করা যেতে পারে। দ্বিতীয়ত আরেকটি কথা খুব ভালো করে মনে রাখবে, ম্যাপ বা মানচিত্রে সঠিকভাবে যে ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়েছে সেটিকে আগে চিহ্নিত করতে হবে। তার পাশে ওই বিষয়টি, যে বিষয়ের উপর ম্যাপ পয়েন্টিং করতে বলা হয়েছে সেই বিষয়টিকে লিখতে হবে। এবার আসি আমরা মূল বিষয়। 1 নম্বর ম্যাপ পয়েন্টিং, ভারতের পূর্বতম বিন্দু। এখানে ভারতের একদম পূর্ব দিকের এই অংশটাকে চিহ্নিত করতে হবে এবং তারপরে লিখতে হবে কিবিথু, যেহেতু এই স্থানটির নাম কিবিথু, এবং ব্র্যাকেটে ভারতের পূর্বতম বিন্দু। পয়েন্টিং বলা হয়েছে ভারতের উত্তরতম বিন্দু। এখানে ভারতের উত্তর দিকের এই যে বিন্দুটি, এখানে ছোট্ট করে একটি চিহ্নিত করতে হবে, একদম ছোট্ট, একদম উপরের এই অংশটি। তারপর অ্যারো চিহ্ন দিয়ে বা দাগ দিয়ে লিখতে হবে ইন্দিরা কল, কারণ এই পয়েন্টটির নাম হচ্ছে ইন্দিরা কল, ভারতের উত্তরতম বিন্দু। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা করতে বলা হয়েছে ভারতের দক্ষিণতম বিন্দু। যদি ভারতের একদম দক্ষিণতম বিন্দু বলে তাহলে কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের একদম শেষ সীমানাকে নির্দেশ করবে এই অংশটিকে। এই অংশটিকে চিহ্নিত করে একটি দাগ দিয়ে লিখতে হবে ইন্দিরা পয়েন্ট, কারণ ভারতের দক্ষিণতম বিন্দুর নাম ইন্দিরা পয়েন্ট। তারপর ব্র্যাকেটে ভারতের দক্ষিণতম বিন্দু। 4 নম্বর, ভারতের পশ্চিমতম বিন্দু, অর্থাৎ ভারতের একদম পশ্চিম দিকের কোন বিন্দুটি আছে সেটি ভারতের পশ্চিমতম বিন্দু বলতে বোঝানো হবে একদম ভারতের গুজরাটের একদম পশ্চিম অংশ, অর্থাৎ এই যে অংশটি, এই অংশটিকে চিহ্নিত করতে হবে একটা পয়েন্ট দিয়ে, তারপর দাগ দিয়ে লিখতে হবে গুহার মোটর, এই স্থানটির নাম, ব্র্যাকেটে লিখতে হবে ভারতের পশ্চিমতম বিন্দু। এখানে শুধুমাত্র চিহ্নিত করলেই হবে এবং তার পাশে নাম লিখতে হবে। 5 নম্বর বলা হয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। এখানে ভারতের মূল ভূখণ্ড বলতে মূল যে ভারত সেটাকে বোঝানো হচ্ছে, দ্বীপগুলোকে বাদ দিয়ে, বিশেষত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ, এই দ্বীপগুলিকে বাদ দিয়ে মূল ভূখণ্ড বলতে এই অংশটিকে বোঝানো হয়েছে। এর দক্ষিণতম বিন্দু হচ্ছে একদম এই পয়েন্টটি। এই পয়েন্টটিকে চিহ্নিত করে যেখানে জায়গা থাকবে, সেটা উপরে জায়গা থাকলে বা নিচে জায়গা থাকলে সেখানে লিখতে হবে। এখানে লেখাটা কোথায় হবে সেটা মূল বিষয় নয়, বিষয়টা হচ্ছে চিহ্নিত, লেখাটা তুমি যে কোনো জায়গায় লিখতে পারো। তাহলে এখানে লিখতে হবে কন্যাকুমারিকা অন্তরীপ বা কুমারিকা অন্তরীপ, এই পয়েন্টটির নাম, ব্র্যাকেটে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। এই পয়েন্টটি অন্যরকমভাবেও আসতে পারে যে কুমারিকা অন্তরীপ বা কন্যাকুমারিকা অন্তরীপ কি, সেক্ষেত্রে এটি একই বিন্দুকে চিহ্নিত করতে হবে। 6 নম্বর, কচ্ছ উপসাগর। কচ্ছ উপসাগর হচ্ছে এই যে অংশটি দেখা যাচ্ছে এবং এই যে স্ফীত অংশ দেখা যাচ্ছে, এর ঠিক মাঝখানের এই অংশ। তাহলে কচ্ছ উপসাগরে বৃষ্টির মতো বা জলের মতো ছোট ছোট একটু দাগ দিয়ে বা বিন্দু বিন্দু দিয়ে তারপরে অ্যারো চিহ্ন দিয়ে লেখা হয়েছে কচ্ছ উপসাগর। এটা লেখাটা যে কোনো দিকে লিখলেই হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু চিহ্নিতটা ওই পার্টিকুলার স্থানকেই করতে হবে। 7 নম্বর বলা হয়েছে খাম্মাদ উপসাগর। এই যে গুজরাটের এই যে স্ফীত অংশ এবং এই দাগ, এর মাঝখানে এই যে অংশটি রয়েছে, এখানে একটি উপসাগর রয়েছে, ওখানে ঠিক ডট ডট দিয়ে অথবা দাগের মতো জলের মতো দাগ দিয়ে তারপর যে কোনো দিকে অ্যারো চিহ্ন, আমি এদিকে দিয়েছি, তোমরা এদিকে এদিকে যে কোনো দিকে অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারো খাম্মাদ উপসাগর। এর অপর আরেকটি নাম আছে কাম্যে উপসাগর, সেটা আসলেও একই জায়গাকে চিহ্নিত করতে হবে। আসি পরের পয়েন্ট, মান্নার উপসাগর।
মান্নার উপসাগর ভারতের দক্ষিণ দিকে যে শ্রীলঙ্কা দেশটি রয়েছে, এই শ্রীলঙ্কা দেশ এবং ভারতের এই যে মূল ভূখণ্ড, এর মাঝখানে এই যে সমুদ্রের অংশ, এই অংশটি হচ্ছে মান্নার উপসাগর। এখানেও ঠিক ডট ডট দিয়ে অথবা জলের মতো দাগ দিয়ে তারপর অ্যারো চিহ্ন দিয়ে লিখবে মান্নার উপসাগর। 9 নম্বর কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা আমরা জানি প্রত্যেকেই যে ভারতের ঠিক মাঝ বরাবর গেছে। এখানে দুটো পয়েন্টকে একটু মনে রাখতে হবে, তাহলে কর্কট ক্রান্তি রেখা খুব সহজেই টানা যাবে। এই যে কচ্ছ উপদ্বীপ, এর প্রায় মাঝখান থেকে, এবং এটা হচ্ছে ত্রিপুরা, এর ঠিক মাঝখান থেকে এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে তারপর মোটামুটি সোজাভাবে দাগ টানলেই হবে। এরকম একটা ডট ডট দিয়ে দাগ টেনে বা লম্বাভাবে দাগ টেনে তারপর লিখতে হবে কর্কট ক্রান্তি রেখা। এই রেখার মান 23.12 উত্তর। যদি প্রশ্নে আসে 23.12 উত্তর অক্ষরেখা, সেটা একই অক্ষরেখা হবে। আসি 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। আমরা প্রত্যেকেই জানি যে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। মোটামুটি এই পশ্চিম উপকূলে, ভারতের পশ্চিম উপকূলে একদম উপর থেকে এই পর্যন্ত এর ঠিক মাঝ বরাবর, প্রায় মাঝ বরাবর এই ছোট্ট করে একটা অংশকে চিহ্নিত করে তার মধ্যে দাগ দিয়ে লিখবে গোয়া, ব্র্যাকেটে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। পরের পয়েন্টে আসি আমরা, ভারতের রাজধানী অঞ্চল। এই ভারতের রাজধানী অঞ্চল অন্য একটি নামও আসতে পারে যে ভারতের রাজধানী। রাজধানী অঞ্চল অপেক্ষাকৃত বড়, রাজধানী নিউ দিল্লি অপেক্ষাকৃত ছোট অঞ্চল। তাহলে রাজধানী অঞ্চল, এই হচ্ছে ভারতের রাজধানী অঞ্চল, চিহ্নিত করা হয়েছে অ্যারো চিহ্ন দিয়ে, আমি দিল্লি লিখেছি। দিল্লি বলতে এখানে নতুন দিল্লি এবং পুরনো দিল্লি উভয়কেই বোঝানো হয়েছে। যদি ভারতের রাজধানী হতো সেটা নিউ দিল্লি হতো। চিহ্নিত করার জন্য বা মনে রাখার জন্য মূল বিষয়টা কি, নেপালের এই যে অংশটি রয়েছে, এই যে অংশটি রয়েছে তার ঠিক বাম দিকে সোজাসুজি মাঝ বরাবর এই অংশটিকে চিহ্নিত করলেই হবে বা মনে রাখলেই হবে। আসি পরের পয়েন্টে, চণ্ডীগড়। চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানার রাজধানী, অর্থাৎ দুটো রাজ্যের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। দিল্লি যে পয়েন্টে হবে তার ঠিক একটু ওপরে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ঠিক মাঝ বরাবর এই স্থানটিকে চিহ্নিত করবে, চিহ্নিত করে লিখবে চণ্ডীগড়। যদি প্রশ্ন আসে যে পাঞ্জাব এবং হরিয়ানার উভয়ের রাজধানী, তবে সেই একই জায়গা হবে, এখানে চিহ্নিত করতে হবে, লিখতে হবে চণ্ডীগড়। আসি পরের পয়েন্টে, যে পয়েন্ট বলা হয়েছে, পরের পয়েন্ট বলা হয়েছে পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের এই প্রথম 3টি বড় দ্বীপ রয়েছে, তার মধ্যে এই নিচের যে দ্বীপটি রয়েছে এটা হচ্ছে দক্ষিণ আন্দামান। এই দক্ষিণ আন্দামানের মধ্যে এই যে পয়েন্ট দেওয়া হয়েছে গোল করে, এটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। এটা আন্দামান এবং নিকোবর উভয় দ্বীপপুঞ্জের রাজধানী। তারপর আসি আমি 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে, এখানে একটু মনে রাখতে হবে, এখানে পরীক্ষায় আসে মূলত 8 ডিগ্রি, 9 ডিগ্রি এবং 10 ডিগ্রি চ্যানেল। তা আমি প্রথমে আসি 9 ডিগ্রি চ্যানেল। ভারতের এই যে দক্ষিণ অংশ, তার বাম দিকে বা পশ্চিম দিকে আরব সাগরের মধ্যে এই দ্বীপটি হচ্ছে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপের দুটি অংশ আছে। এর নিচের যে একটা দ্বীপ আছে, এই দ্বীপটা হচ্ছে মিনিকয় দ্বীপ। এই মিনিকয় দ্বীপটা একটু বিচ্ছিন্ন, এবং লাক্ষাদ্বীপ যে অনেকগুলো দ্বীপ রয়েছে এর ঠিক মাঝখানের যে জলের অংশ, এটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। আসি 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেলটা আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাবো। এখানে একটু মনে রাখতে হবে, এটা দক্ষিণ আন্দামান এই দ্বীপটি, এটা হচ্ছে লিটল আন্দামান। এই লিটল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখানে একটি জলের অংশ আছে বা যে অংশটি রয়েছে সেটাই হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি প্রণালী। আসি 8 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেলটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেলের সঙ্গে সম্পর্কিত। কিভাবে? আমরা 9 ডিগ্রি চ্যানেল অলরেডি দেখেছি যে এই দ্বীপটি হচ্ছে মিনিকয় দ্বীপ, তার সঙ্গে লাক্ষাদ্বীপের মাঝখানে যে চ্যানেলটি আছে বা প্রণালী আছে এটা হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল। মিনিকয় দ্বীপের ঠিক দক্ষিণ দিকের এই জলভাগের অংশটি হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। আসি পরের পয়েন্ট,
পক প্রণালী। আমরা মান্নার উপসাগর দেখেছি। মান্নার উপসাগরে শ্রীলঙ্কা এবং ভারতের মূল ভূখণ্ড, এই অংশটি হচ্ছে মান্নার উপসাগর, এবং তারপর শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যবর্তী যে জলভাগ রয়েছে বা যে অংশ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে বা যুক্ত হয়েছে, এটা পক প্রণালী। প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কারাকোরাম পর্বত। কারাকোরাম পর্বতটি হচ্ছে এই যে এই যে কালো কালারের যে চওড়া বা মোটা যে রেখাটি রয়েছে, এটা হচ্ছে কারাকোরাম পর্বত। এটা আঁকার পরে তার পাশে যে কোনো পাশে কারাকোরাম পর্বত কথাটা লিখতে হবে। পরেরটা আসি গডউইন অস্টিন। গডউইন অস্টিন হচ্ছে কারাকোরাম পর্বতের ঠিক এখানে, দেখো এখানে একটা ত্রিভুজ চিহ্ন দেওয়া হয়েছে। সাধারণত শৃঙ্গ বোঝাতে গেলে এরকম ত্রিভুজ চিহ্ন দিতে হয়। গডউইন অস্টিন হলো একটি শৃঙ্গ। এই গডউইন অস্টিনের অপর নাম হচ্ছে K2। এর অপর নাম হচ্ছে ভারতের উচ্চতম শৃঙ্গ। যেহেতু ভারতের মধ্যে এটা উচ্চতম শৃঙ্গ, অথবা আরেকটাভাবে আসতে পারে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। তাহলে সব পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, তারপর এর উচ্চতম শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন বা K2। এর উচ্চতা 8611 মিটার। আসি পরের লাদাখ পর্বত। লাদাখ পর্বত হচ্ছে কারাকোরাম পর্বতের ঠিক নিচে এই যে অংশটা, এটা হচ্ছে লাদাখ পর্বত, তার পাশে লাদাখ পর্বত লেখা রয়েছে। আসি পরেরটা জাসকর পর্বত। জাসকর পর্বত হচ্ছে লাদাখ পর্বতের ঠিক নিচে এই যে চওড়া করে যে কালো কালারের দাগ দেওয়া রয়েছে, এটা হচ্ছে জাসকর পর্বত, জাসকর পর্বত শ্রেণী। আসি তার পরেরটি হচ্ছে পীরপঞ্জেল পর্বত শ্রেণী। পীরপঞ্জেল পর্বত শ্রেণী হচ্ছে জাসকর পর্বতের ঠিক দক্ষিণ দিকে, এই যে এটা হচ্ছে পীরপঞ্জেল পর্বত শ্রেণী। আসি পরেরটা শিবালিক পর্বত শ্রেণী। শিবালিক পর্বত শ্রেণী হচ্ছে ভারতের পূর্ব থেকে একদম পশ্চিম পর্যন্ত বিস্তৃত, এবং হিমালয় পর্বতের এটি একদম দক্ষিণের সমান্তরাল শিরোশিরা। শিবালিক পর্বত এখানে এই যেভাবে গেছে পুরো ভারতের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, এটা হচ্ছে শিবালিক পর্বত শ্রেণী। এর নিচে লেখা হয়েছে শিবালিক পর্বত শ্রেণী। আসি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা একটা শৃঙ্গ। এটি কাঞ্চনজঙ্ঘা একটা শৃঙ্গ। এটি এই যে নেপালের বর্ডার রয়েছে, এই নেপালের বর্ডার এবং সিকিমের বর্ডারে এই যে ত্রিভুজ চিহ্ন যেটা দেওয়া রয়েছে, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হিসেবে আসতে পারে, অথবা আসতে পারে যে ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ, যে কোনো একটাভাবে আসতে পারে। সুতরাং এটা এই পার্টিকুলার পয়েন্টে এটা ইন্ডিয়ার মধ্যে রাখার চেষ্টা করবে বা রাখবে, নেপালের মধ্যে যাতে না যায়। আসি পরেরটা আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত হচ্ছে এই ভারতের পশ্চিম দিকে এই যে সমান্তরাল পর্বতশ্রেণীটি রয়েছে, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। আসি পরের বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত ঠিক আরাবল্লী পর্বতের একটু নিচেই রয়েছে। ভারতের এই যে খাঁজটি রয়েছে, এই ঠিক খাঁজের সোজাসুজিভাবে বিন্ধ্য পর্বতটি রয়েছে। এরকম চওড়া করে একটু দেবে, তারপর লিখবে বিন্ধ্য পর্বত। এটা নয় ধয় জ ফলা হবে, বিন্ধ্য পর্বত। তারপরটা হচ্ছে সাতপুরা পর্বত। বিন্ধ্য পর্বতের ঠিক নিচে এই যে অংশটা রয়েছে, যে খাঁজটা রয়েছে, তার ঠিক সোজাসুজিভাবে এইভাবে সাতপুরা পর্বত দেবে। নেক্সট হচ্ছে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত ভারতের একদম পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম দিকে পশ্চিম উপকূল বরাবর অবস্থিত পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিম উপকূল বরাবর এই যে চওড়া দাগটি রয়েছে, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। এই পশ্চিমঘাট পর্বতটি এরকম চওড়া দাগ দিয়ে তার পর যে কোনো পাশে পশ্চিমঘাট পর্বত কথাটি লিখবে। নেক্সট হচ্ছে নীলগিরি পর্বত। পশ্চিমঘাট পর্বতের ঠিক নিচে এখানে একটা লোকেশনকে একটু ফলো রাখতে হবে। ভারতের এই যে স্ফীত অংশটা, তার ঠিক সোজাসুজিভাবে এই যে কালো কালারের অংশটা, এটা হচ্ছে নীলগিরি পর্বত। তারপর চলে আসি আমরা পূর্বঘাট পর্বত। পূর্বঘাট পর্বত হচ্ছে পূর্ব উপকূলে এটা বিচ্ছিন্নভাবে রয়েছে। বিচ্ছিন্নভাবে মানে ভাঙা ভাঙা অবস্থায়, একটানাভাবে নেই। এরকমভাবে চওড়া করে দাগ দেবে, তারপরে লিখবে পূর্বঘাট পর্বত। নেক্সট আসি আনাইমালাই পর্বত। আনাইমালাই পর্বত হচ্ছে নীলগিরি পর্বতের ঠিক নিচে এই যে কালো অংশটা রয়েছে, এটা হচ্ছে আনাইমালাই পর্বত। নেক্সট আনাইমুদি পর্বত শৃঙ্গ।
আনাইমালয় পর্বতের উপরে এই যে তিন কোনা অংশটা রয়েছে এটা হচ্ছে আনাইমুদি পর্বত শৃঙ্গ, যেটি আবার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা মনে রাখতে হবে, যদি প্রশ্ন আসে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা তখন লিখতে হবে আনাইমুদি পর্বতশৃঙ্গ দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। যদি বলে আনাইমুদি পর্বতশৃঙ্গ তখন শুধুমাত্র আনাইমুদি পর্বতশৃঙ্গ লিখবেন। নেক্সট হচ্ছে দোদাবেতা। দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই যে শৃঙ্গটি রয়েছে এর উপরে দোদাবেতা লেখা হয়েছে, এটা হচ্ছে দোদাবেতা। নেক্সট আসবো গারো। এখানে উত্তর পূর্ব ভারতে বা পূর্ব ভারতে এখানে তিনটি গুরুত্বপূর্ণ পাহাড় রয়েছে মেঘালয়ে, সেটা হচ্ছে এই যে ছোট ছোট তিনটি, এটা পরপর আলোচনা করব তিনটি। এই তিনটে ক্রমান্বয়ে প্রথমটা হচ্ছে গারো পাহাড়, একটা ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারে আলাদা করে। মাঝখানেরটা হচ্ছে খাসি পাহাড় বা খাসিয়া পাহাড়, এটা ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারে। তারপরের যেটা আছে এটা হচ্ছে জয়ন্তিয়া পাহাড়। এই খাসি পাহাড়ের দক্ষিণ দিকে তোমরা মনে রাখবে যে খাসি পাহাড়ের দক্ষিণ দিকে মৌসিনরাম অবস্থিত এবং উত্তর দিকে শিলং অবস্থিত। নেক্সট আসি নাঙ্গা পর্বত। আমরা জানি যে হিমালয় পর্বত পশ্চিম দিকে নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচবরোয়া পর্যন্ত বিস্তৃত। তাহলে নাঙ্গা পর্বত হচ্ছে একদম পশ্চিম দিকে, এই যে ত্রিভুজাকৃতির শৃঙ্গ রয়েছে এটা হচ্ছে নাঙ্গা পর্বত, পাশে লেখা হচ্ছে নাঙ্গা পর্বত। তারপরেরটা হচ্ছে নামচাবারোয়া। আমরা জানি যে পূর্ব দিকে এটি বিস্তৃত, পূর্ব দিকে নামচাবারোয়া পর্যন্ত বিস্তৃত। এই যে অরুণাচল প্রদেশে এই শৃঙ্গটি হচ্ছে নামচাবারোয়া শৃঙ্গ। আসি তারপরটা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটার নাম হচ্ছে জিন্দাগারা। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগারা। এটা আলাদাভাবে দুরকমভাবে আসতে পারে, একটা হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে আসতে পারে অথবা নাম আসতে পারে। এই জায়গাটাকে মনে রাখবে, এটা হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা জিন্দাগারা। নেক্সট আমরা আসবো পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা ভাবুলমালা। তাহলে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা ভাবুলমালাটা কোথায় একটু দেখে নেব। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, নাম ভাবুলমালা, যেটি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে আসি ভূপ্রকৃতির আরও কয়েকটি ম্যাপ পয়েন্টিং নিয়ে। তার মধ্যে প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে একদম কাশ্মীর, জম্মু কাশ্মীরে বা লাদাখের মধ্যে অবস্থিত বর্তমানে, সেটা হচ্ছে লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি এটা একটা চওড়া করে বা একটা অঞ্চল নেবে, এরকম একটা চওড়া করে অঞ্চল দেবে, তার মাঝখানে যে কোনো চিহ্ন দেবে, এখানে আমি এরকম দাগ দিয়েছি, যে কোনো চিহ্ন দেবে। এটা হচ্ছে লাদাখ মালভূমি। এটা আরেকটা নাম হতে পারে যে ভারতের সর্বোচ্চ মালভূমি, সেটা হলেও একই হবে, অথবা ভারতের শীতল মরুভূমি, সেটাও একই স্থান হবে। নেক্সট আসি কাশ্মীর উপত্যকা। কাশ্মীর উপত্যকাটা খুব আসে, এটা জাসকর এবং পীরপাঞ্জাল পর্বতের মাঝখানে অবস্থিত এই অঞ্চলটা কাশ্মীর উপত্যকা। এরপর চলে আসি মেঘালয় মালভূমি। একটু আগে আমরা দেখেছি মেঘালয় রাজ্যে গারো, খাসি এবং জয়ন্তিয়া এই যে অংশটি রয়েছে এই অংশটিকে একটা অঞ্চল করে তার মাঝখানে যে কোনো একটা শেড দিয়ে বা চিহ্ন দিয়ে মেঘালয় মালভূমি কথাটা লিখতে হবে। তারপর আসবো ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি হচ্ছে ঝাড়খণ্ডে মূলত অবস্থিত, এই হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার, এই অঞ্চলটাকে মনে রাখবে, তার ঠিক একটু বাম দিকে এই হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এরকম চিহ্নিত করে তারপর লিখবে। নেক্সট হচ্ছে আমরা লিখব বুন্দেলখণ্ড। ভারতের ঠিক মাঝ বরাবর এই অংশটাকে একটা অঞ্চল দিয়ে চিহ্নিত করবে, তারপর লিখবে বুন্দেলখণ্ড। নেক্সট হচ্ছে এই পাশে যেটা রয়েছে এটা মাঝে মাঝে আসে বা খুব কমই আসে, কিন্তু আসে, সেটা হচ্ছে মালব মালভূমি। এই মালব মালভূমিটি লিখবে, এরকম চিহ্নিত করে তারপর লিখতে হবে। নেক্সট চলে আসি একদম পশ্চিম দিকের, যেটা গুজরাটের কচ্ছের রান। এই কচ্ছ উপদ্বীপ, এই উপদ্বীপটা হচ্ছে কচ্ছ উপদ্বীপ। এই কচ্ছ উপদ্বীপের এই জলাভূমি একটু উপরের দিকের এই যে অংশটি রয়েছে এটা একটা জলাভূমি দ্বারা গঠিত, এটাকে বলা হয় কচ্ছের রান। নেক্সট আসি আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং ভারতের, সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি তোমরা প্রত্যেকেই জানো, বা যারা জানো না তারা এই অঞ্চলটা মোটামুটি চিহ্নিত করে লিখবে।
কিছু উপকূল, ইম্পর্টেন্ট কিছু উপকূল রয়েছে, যেমন যদি বলা হয় কাথিয়াবার উপকূল বা গুজরাট উপকূল, সেটা কিন্তু গুজরাটের মধ্যে অবস্থিত হবে, এটা আমি ম্যাপে দেখাইনি। তারপরে যেটা আছে যে গুজরাটের পর থেকে আরম্ভ করে একদম কঙ্কন উপকূল, এই উপকূল বরাবর দাগ দেবে, লিখবে কঙ্কন উপকূল। তারপরেও ঠিক পর এরকমের দাগ দেবে, এদিকে তুমি অ্যারো চিহ্ন দিতে পারো, এরকম শেড দিতে পারো, কর্ণাটক উপকূল। এবং তারপরে আসি মালাবার উপকূল। মালাবার উপকূল এই একদম কেরলে যেটা আছে মালাবার উপকূল, তামিলনাড়ুতে যেটা আছে সেটা করমণ্ডল উপকূল, অন্ধ্রপ্রদেশে যেটা আছে এরপরে আসবো সেটা হচ্ছে অন্ধ্র উপকূল, এই হচ্ছে অন্ধ্র উপকূল। আর তারপর আছে ওড়িশা উপকূল। ভারতের নদ নদী অধ্যায় প্রথমে আমরা চলে আসব সিন্ধু নদ। সিন্ধু নদ আমরা জানি যে তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে, তারপর জম্মু কাশ্মীরের মধ্যে প্রবেশ করেছে, তারপর পাকিস্তানের মধ্যে প্রবেশ করে আরব সাগরে গিয়ে মিশেছে। এরকম আঁকার পর একটা অ্যারো চিহ্ন দিয়ে তার দিকটা দেখিয়ে দিতে হবে এবং তার পাশে লিখতে হবে সিন্ধু নদ। তারপর আসি ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদও তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে সাংপো নামে, তারপর অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্য থেকে পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করেছে। এরকম আঁকার পর একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে, তারপর লিখবে ব্রহ্মপুত্র নদ। নেক্সট আসি গঙ্গা। এখানে একটা প্রবাহ দিলেই হবে। গঙ্গা এখানে উত্তরাখণ্ড থেকে উৎপত্তি হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এখানে বাংলাদেশের মধ্যে চলে গেছে, আবার পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে এখানে আসছে। একটা অ্যারো চিহ্ন দিয়ে গতিপথ দেখিয়ে দেবে, লিখবে গঙ্গা নদী। নেক্সট হচ্ছে আসি সুবর্ণরেখা। সুবর্ণরেখা এই প্রবাহ অবশ্যই আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে নদী আঁকার সময় নদীর আরেকটা প্রান্ত সমুদ্রের সঙ্গে স্পর্শ করায় না, এটা না করলে কিন্তু নাম্বার কাটা যাবে। এখান থেকে আরম্ভ করে পুরো সমুদ্র পর্যন্ত স্পর্শ করাবে, অ্যারো চিহ্ন দিয়ে দেখাবে, তারপর লিখবে সুবর্ণরেখা বা সেই নদীর নাম। এবার আসি পশ্চিম ভারতে একটি গুরুত্বপূর্ণ নদী, সেটা হচ্ছে লুনি। লুনি গুরুত্বপূর্ণ এই কারণে এটি দুরকমভাবে প্রশ্ন আসতে পারে। এক নম্বর হচ্ছে লুনি, অথবা আসতে পারে ভারতের একটি অন্তর্বাহিনী নদী, অর্থাৎ এটি সমুদ্রে গিয়ে শেষ হবে না, কচ্ছের রানে গিয়ে শেষ হবে। এখান থেকে আরম্ভ করে এই কচ্ছের রানে গিয়ে শেষ হবে, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। আরেকটা গুরুত্বপূর্ণ নদী খুব কম আসে, তাও এই দুটো নদীর নাম অবশ্যই জেনে রাখবে। একটা হচ্ছে সবরমতী। সবরমতী কম আসে, তবুও মাঝে সাঝে আসতে পারে। এখান থেকে আরম্ভ করে খাম্বাদ উপসাগর পর্যন্ত দেবে, তারপর একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়ে লিখবে সবরমতী। তার পাশে আরেকটা নদী আছে মাহি। সবরমতীর ঠিক পাশে এরকমভাবে মাহি খাম্বাদ উপসাগরে মিশেছে, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে, লিখবে মাহি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আর দুটো গুরুত্বপূর্ণ নদী নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে নর্মদা এবং তাপ্তি। এখানে কোথায় মিশেছে সেটা একটু ভালো করে দেখবে। এখানে যে নিচের যে খাসটি রয়েছে এই খাসটিতে তাপ্তি মিশেছে, তাপ্তি এরকমভাবে গিয়ে এদিকে মিশেছে, অ্যারো চিহ্নটা এদিকে দেবে। এই তাপ্তি এবং নর্মদা এই দুটো কিন্তু পশ্চিম বাহিনী নদী। যদি প্রশ্ন আসে যে একটি পশ্চিম বাহিনী নদী লেখো বা নদী আঁকো, তবে শুধুমাত্র নর্মদা অথবা তাপ্তি যে কোনো একটা আঁকলেই হবে। নর্মদার ঠিক তার উপরে, তাপ্তির ঠিক উপরে, একটু দৈর্ঘ্যে বড়, তাপ্তির ঠিক উপরে গিয়ে খাম্বাদ উপসাগরে পড়েছে, অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে, লিখবে নর্মদা। তারপর আসি মহানদী। মহানদী এই যে খাসটি, এই খাসটিকে একটু মনে রাখতে হবে। এখানে এসে মহানদী মিশেছে, মহানদী এদিক থেকে এসে এখানে মিশেছে, অ্যারো চিহ্নটা অবশ্যই দেখিয়ে দেবে, তারপর লিখবে মহানদী। এবার আসি কৃষ্ণা এবং গোদাবরী। এই দুটো পয়েন্ট, মোহনাটা খুব ইম্পর্টেন্ট। মোহনার জন্য বা যেখানে গিয়ে মিশেছে এটার জন্য কিন্তু নাম্বার কাটা যায়। এখানে দুটো খাজ রয়েছে, একটা আর একটা। উপরেরটা হচ্ছে গোদাবরী, নিচেরটা কৃষ্ণা। গোদাবরী এদিকে প্রবাহিত হয়েছে, অ্যারো চিহ্ন এদিকে দেখাবে, গোদাবরী লিখবে। তার নিচের যে খাজটি রয়েছে এটা হচ্ছে কৃষ্ণা, এটাও ঠিক একই দিকে বা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, অ্যারো চিহ্ন দেবে, নিচে কৃষ্ণা লিখবে। দক্ষিণ ভারতে একটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কাবেরী।
এই কাবেরী এই যে খাসটি রয়েছে এর ঠিক একটু ওপরে গিয়ে মিশেছে কাবেরী। এটাও পূর্ববাহিনী নদী, এদিকে অ্যারো চিহ্ন দেবে, তারপর লিখবে কাবেরী। ভাইগাই এটি খুব কম ক্ষেত্রেই আসে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা নদী। এই যে খাসটি রয়েছে এর ঠিক ওপরে বা এখানে এটা মিলিত হয়েছে, অ্যারো চিহ্নটা এদিকে হবে, লিখবে ভাইগাই নদী। ভারতের নদ নদী থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যদি কোনো অসুবিধা থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যে সকল হ্রদগুলি আসে মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংয়ে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এই হ্রদগুলি যথেষ্ট। প্রথমে আমরা আসব উলার হ্রদ। এটি উলার হ্রদ, এইভাবে চিহ্নিত করবে এবং তার পাশে লিখবে উলার হ্রদ। এই উলার হ্রদ আরেকটি নামেও আসতে পারে, যেটা হচ্ছে ভারতের বৃহত্তম হ্রদ। ভারতের বৃহত্তম হ্রদ বললে তখন উলার হ্রদ ব্র্যাকেটে এখানে লিখতে হবে ভারতের বৃহত্তম হ্রদ। তাহলে এই উলার হ্রদ দুটোভাবে আসতে পারে। আসি নেক্সট ডাল হ্রদ। ডাল হ্রদ ঠিক এখানে যে খাসটি রয়েছে এই সোজাভাবেই লিখবে, এরকমভাবে চিহ্নিত করতে হবে, তারপর লিখতে হবে ডাল হ্রদ। নেক্সট আসি প্যাংগং হ্রদ। প্যাংগং হ্রদ ভারতের উচ্চতম হ্রদ, এটা অন্য নামেও আসতে পারে। ভারতের উচ্চতম হ্রদ কোনটি? তাহলে প্যাংগং হ্রদ হবে, এবং প্যাংগং হ্রদ কিন্তু একটি লবণাক্ত হ্রদ। আসি পরবর্তী হ্রদ, যেটা হচ্ছে সম্বর হ্রদ। সম্বর হ্রদ রাজস্থানের, এখানে মরু পরিবেশ থাকার জন্য এই হ্রদটি লবণাক্ত হ্রদ। তাহলে সম্বর হ্রদ এরকম পজিশনে হবে। তার সঙ্গে সঙ্গে এটা আরেকটা নামেও আসতে পারে, ভারতের সর্বাধিক লবণাক্ত হ্রদ। সর্বাধিক লবণাক্ত হ্রদ কিন্তু সম্বর হ্রদ, সেখানেও চিহ্নিত করতে হবে, সম্বর হ্রদের নাম লিখতে হবে, তারপরে সর্বাধিক লবণাক্ত হ্রদ এটা লিখতে হবে। নেক্সট হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদটা প্রায় আসে, এ হচ্ছে লোকটাক হ্রদের লোকেশন, এবং তারপরে লিখতে হবে লোকটাক হ্রদ। এরপরে আসি আরেকটি গুরুত্বপূর্ণ উপহ্রদ। উপহ্রদ বলতে সেই সমস্ত হ্রদকে বোঝানো হয় যে সকল হ্রদগুলির 3 পার্শ্ব স্থলভাগ দ্বারা বেষ্টিত, একটা পার্শ্ব সমুদ্রের সঙ্গে যুক্ত, সেগুলোকে উপহ্রদ বলা হয়। তাহলে ভারতবর্ষের বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা। চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। এখানে এই খাসটিতে আইডেন্টিফাই করলেই হবে। নেক্সট আসছি যে হ্রদটি, সেটা হচ্ছে কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ হচ্ছে গোদাবরী এবং কৃষ্ণার বদ্বীপের ঠিক মাঝখানে, এই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে এবং লিখতে হবে কোলেরু হ্রদ। এবং তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ হ্রদ আছে, সেটা হচ্ছে পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ হচ্ছে চেন্নাইয়ের কাছাকাছি। তো এখানে যে স্ফীত অংশটা আছে সেই স্ফীত অংশের উপরের দিকটা এখানে পুলিকট হ্রদ হিসেবে লিখতে হবে। নেক্সট হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ হ্রদ হচ্ছে, যেটা মাঝে মাঝেই আসে, সেটা হচ্ছে ভেম্বানাদ। ভেম্বানাদ এবং অষ্টমুদি। অষ্টমুদির ইম্পর্টেন্স তুলনামূলকভাবে কম ভেম্বানাদের থেকে। ভেম্বানাদের ক্ষেত্রে এখানে আইডেন্টিফাই করতে হবে, তারপর লিখতে হবে ভেম্বানাদ। অষ্টমুদি রয়েছে, এটাকে আইডেন্টিফাই করে লিখতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা একটু বলে রাখি, যে যদি বলে যে এশিয়ার বৃহত্তম লেগুন, নাম উল্লেখ করলো না, তবে অবশ্যই সেটা চিল্কা হবে, এশিয়ার বৃহত্তম লেগুন। তখন চিল্কা লিখে ব্র্যাকেটে এশিয়ার বৃহত্তম লেগুন এই কথাটা লিখতে হবে। ভারতের জলবায়ু অধ্যায় থেকে এখানে যে কটি দেওয়া হয়েছে ম্যাপ পয়েন্টিং, তার বাইরে মাধ্যমিক পরীক্ষায় কোনো ম্যাপ পয়েন্টিং আসবে না। সুতরাং ভারতের জলবায়ু এই অধ্যায় থেকে এখানে যে কটি করা আছে সেগুলি ভালোভাবে করলেই যথেষ্ট। আসি মূল বিষয়। প্রথম যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দেখো ভারতের একটি শীতল মরুভূমি বা লাদাখ। এখানে শীতল মরুভূমিটি হচ্ছে এরকম অঞ্চল চিহ্নিত করবে এবং তার মাঝখানে যে কোনো একটা চিহ্ন দেবে যাতে অঞ্চলটা বোঝা যায়। এটা দুটোভাবে আসতে পারে, ভারতের একটি শীতল মরুভূমি হিসেবে আসতে পারে, অথবা লাদাখ আসতে পারে। আসি পরের ম্যাপ পয়েন্টিং। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল দুটো আছে, আমি এখানে একটা দেখাচ্ছি, পরে আরেকটা দেখাবো। এখানে পাঞ্জাব, হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের কিছু অংশ, এই অংশটিতে শীতকালে বৃষ্টি হয়, আবার বর্ষাকালেও বৃষ্টি হয়। এটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। যদি বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আসে, তবে এখানে একটা, এটা দেখালেও হবে, পরে যেটা দেখাবো সেটা দেখালেও হবে, সেটা আমি আলোচনা করে দেবো। আসি পরেরটা, বলা হয়েছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু।
উত্তর পূর্ব মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে যেটা শীতকালে প্রবাহিত হয় এরকম দাগ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দেখালেই হবে। আসি পরেরটা, ভারতের শুষ্কতম অঞ্চল। দেখো আমরা জানি যে থর মরুভূমিতে বৃষ্টিপাত হয় না, এটা পশ্চিম দিকে অবস্থিত। থর মরুভূমিতে বৃষ্টিপাত হয় না, কিন্তু থর মরুভূমির মধ্যে অবস্থিত জয়সলমীর বলে একটা শহর আছে, এই শহরটি ভারতের শুষ্কতম অঞ্চল। শহরটির নাম হচ্ছে জয়সলমীর। যদি বলে ভারতের শুষ্কতম অঞ্চল, তাহলে এখানে গোল করে বা যে কোনো স্কোয়ার করে হোক বা ত্রিভুজ করে এই শহরটিকে চিহ্নিত করতে হবে, নাম লিখতে হবে জয়সলমীর, ভারতের শুষ্কতম অঞ্চল। এর সঙ্গে এখানে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে উষ্ণ মরুভূমি বা থর মরুভূমি। এটি ভারতের পশ্চিম দিকে, রাজস্থানের পশ্চিম দিকে এই অংশটি হচ্ছে উষ্ণ মরুভূমি বা থর মরুভূমি। এটা এইভাবে আইডেন্টিফাই করতে হবে। আসি পরের টপিক, এখানে দুটো পয়েন্ট এখানে আছে, ভালো করে বুঝতে হবে। একটা হচ্ছে যেটা গোল করা আছে, এই পয়েন্টটা হচ্ছে মৌসিনরাম। মৌসিনরাম শুধুমাত্র আসতে পারে, অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তবে লিখতে হবে, এই পয়েন্টটিকে আইডেন্টিফাই করতে হবে, তারপর লিখতে হবে মৌসিনরাম ব্র্যাকেটে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি স্কোয়ার করে বা রেক্ট্যাঙ্গেল শেপ এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে শিলং শহর। এটি হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এটা শিলং হিসেবে আসতে পারে, অথবা বলতে পারে যে ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল। তাই বৃষ্টির ছায়া অঞ্চল বললে সেটা এই শিলংয়ে মার্কিং করতে হবে বা চিহ্নিত করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে লিখতে হবে শিলং ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এবার আসি ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল। ভারতের খরাপ্রবণ অঞ্চল পশ্চিম ভারতে বা মধ্য ভারতে অনেকগুলো জায়গায় রয়েছে, কিন্তু এখানে আমি গুজরাট এবং রাজস্থানের একটা অংশকে চিহ্নিত করেছি, এটা ভারতের খরাপ্রবণ অঞ্চল। যদি এই প্রশ্নটি আসে, তবে এই উষ্ণ থর মরুভূমিকে চিহ্নিত করলেও হবে। এটি ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল। আসি ভারতের একটি বন্যাপ্রবণ অঞ্চল। আমরা জানি অসম, পশ্চিমবঙ্গ বা বিহার, উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চলে বন্যা হয়। এখানে পশ্চিমবঙ্গের একটি অঞ্চল চিহ্নিত করা হয়েছে এবং অসমের একটি অঞ্চল ব্রহ্মপুত্র উপত্যকাকে চিহ্নিত করা হয়েছে। যে কোনো একটি অঞ্চলকে চিহ্নিত করে লিখতে হবে বন্যাপ্রবণ অঞ্চল ভারতের। এবার আসি পরে আরেকটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। আমরা জানি প্রত্যেকে যে পশ্চিমঘাট পর্বত এরকমভাবে বিস্তৃত রয়েছে, তার পূর্ব দিক বা পূর্ব ঢালও এই অংশটি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বা পূর্ব অংশ। এটি একটি বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে বৃষ্টির ছায়া অঞ্চল যদি আসে, তবে পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক বললেও হবে, বা পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল বললে এই অঞ্চলকে চিহ্নিত করতে হবে। এখন ভারতে বৃষ্টির ছায়া অঞ্চল দুটো, একটা এই দেখালাম ভারতে একটি বৃষ্টির ছায়া অঞ্চল যেটা পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে, আরেকটা একটু আগে দেখিয়েছিলাম সেটা হচ্ছে শিলং। এই শিলংটা বৃষ্টির ছায়া অঞ্চল, দুটোর মধ্যে যে কোনো একটা চিহ্নিত করলেই হবে। আসি তার পরের প্রশ্ন, পরের টপিক, সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। তামিলনাড়ুর যে উপকূল ভাগটি রয়েছে সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। যদি করমণ্ডল উপকূল হিসেবে আসে, তবে এটা লিখলে হবে এই পয়েন্টটি বা এই অংশটিকে আরেকটা হিসেবে আসতে পারে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এখানে শীতকাল এবং গ্রীষ্মকালে সব দুবারই বৃষ্টি হয়। তাহলে ভারতবর্ষে এরকম দুটো জায়গা আছে যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়, একটা হচ্ছে করমণ্ডল উপকূল, আর প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং পাঞ্জাব হরিয়ানার কিছু অংশ। এই অংশটায় শীতকালেও বৃষ্টিপাত হয়, আবার বর্ষাকালেও বা গরমকালে বৃষ্টিপাত হয়। এই দুটো অঞ্চলের মধ্যে যে কোনো একটা অঞ্চল চিহ্নিত করলে হবে। আসি তার পরের প্রশ্ন, ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন দিক থেকে বায়ু, সেটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেরকমভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই দক্ষিণ পশ্চিম দিক থেকে অ্যারো চিহ্ন দিলেই হবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভারতের মৃত্তিকা থেকে যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো মাধ্যমিক পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। এর বাইরে ম্যাপ পয়েন্টিং আসে না। প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে পলি মৃত্তিকা। পলি মৃত্তিকা একটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা ভারতের, এবং এটি ভারতের সবচেয়ে বেশি পরিমাণে স্থান দখল করে থাকে পলি মৃত্তিকা। পলি মৃত্তিকা বললে যেখানে গঙ্গা এবং সিন্ধু উপত্যকা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র উপত্যকা রয়েছে, সেই অঞ্চলের উপত্যকার পার্শ্ববর্তী অঞ্চলে এভাবে একটা বর্ডার চিহ্নিত করবে এবং তার মাঝখানে লিখতে হবে পলি মৃত্তিকা।
যে কোনো জায়গায় লিখলে হবে, যে কোনো সিম্বল দিলে হবে। তারপরে আসি গুরুত্বপূর্ণ আরেকটি, সেটা হচ্ছে ল্যাটারাইট মৃত্তিকা। এই ল্যাটারাইট মৃত্তিকা আসে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েভাবে ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল দেখা যায়। তার মধ্যে আমি এখানে দুটো অঞ্চল চিহ্নিত করেছি, তোমার জানা থাকলে যে কোনো জায়গা লিখলেই হবে। এখানে দুটো যে কোনো একটা চিহ্নিত করে তার পাশে ল্যাটারাইট মৃত্তিকা লিখলেই হবে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ মৃত্তিকা আসি, লবণাক্ত মৃত্তিকা। এই লবণাক্ত মৃত্তিকা ভারতের মোটামুটি 3টি বা উপকূলবর্তী অঞ্চলে যেখানে নদীর মোহনা রয়েছে সেখানে দেখা যায়। তার মধ্যে বৃহত্তম হচ্ছে সুন্দরবন, এবং তারপরে মহানদী অববাহিকা এবং কৃষ্ণা এবং গোদাবরী নদীর অববাহিকা, নদীর মোহনায় দেখা যায়। তো যে কোনো একটা অঞ্চল চিহ্নিত করলে হবে, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলটাকে চিহ্নিত করতে। কারণ আসি তার পরের একটি গুরুত্বপূর্ণ মৃত্তিকা, মরুমৃত্তিকা। রাজস্থানের পশ্চিম দিকে যেখানে মরুভূমি দেখা যায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মরুমৃত্তিকা দেখা যায়, এই অঞ্চলটি হচ্ছে মরুমৃত্তিকা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোনটি? মরুভূমি গবেষণা কেন্দ্র হচ্ছে যোধপুর। এখানে আইডেন্টিফাই করতে হবে, একটা স্কোয়ার দিয়ে হোক অথবা গোল দিয়ে হোক এই শহরটিকে আইডেন্টিফাই করে লিখতে হবে মরুভূমি গবেষণাগার। আসি তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি মৃত্তিকা অঞ্চল রয়েছে, সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। এই কৃষ্ণ মৃত্তিকা এই অঞ্চলটি, এখানে ছোট বড়োভাবে আরেকটু বিস্তৃতভাবে দেখানো যেতে পারে। তো মোটামুটি এই অঞ্চলটা দেখালেই হবে, তার পাশে লিখতে হবে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকার অপর একটা নাম আছে, সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা। ওই অঞ্চলটাকে আইডেন্টিফাই করার পর কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা বা সর্বাধিক তুলো উৎপাদক অঞ্চল, এটা অন্য প্রসঙ্গ অবশ্য, কিন্তু এই তিনটে যে কোনো নামে আসলে এই অঞ্চলটা চিহ্নিত করলেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে মৃত্তিকা গবেষণাগার। যদি বলা হয় ভারতের মৃত্তিকা গবেষণাগার, সেটা ভূপালে অবস্থিত। ভূপাল মোটামুটি এরকম জায়গায় অবস্থিত, সেখানে আইডেন্টিফাই করে তারপর লিখতে হবে ভূপাল মৃত্তিকা গবেষণাগার ভারতের। এবার আসবো ভারতের যে সকল স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়, যেগুলো পরীক্ষায় আসে, সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে পার্বত্য, কারাকোরাম, লাদাখ এই সমস্ত অঞ্চল রয়েছে, সেখানে পার্বত্য উদ্ভিদ দেখা যায়। মোটামুটি এই যে অঞ্চলটি আছে এটা পার্বত্য উদ্ভিদ দেখা যায়। আর কোথায় দেখা যায়? এই সিকিম, দার্জিলিং এই অঞ্চলে দেখা যায় এবং অরুণাচল প্রদেশের এই অঞ্চলে দেখা যায়। সুতরাং যে কোনো জায়গা লিখলেই হবে পার্বত্য উদ্ভিদের ক্ষেত্রে। নেক্সট আসি অরণ্য গবেষণাগার। ভারতের একটি অরণ্য গবেষণাগার হচ্ছে দেরাদুন। এখানে দেরাদুন আইডেন্টিফাই করতে হবে, তার পাশে লিখতে হবে দেরাদুন অরণ্য গবেষণা কেন্দ্র। এর পরের যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ হচ্ছে যেখানে মরুভূমি সেখানে মরু উদ্ভিদ দেখা যায়, সাধারণত জিরোফাইট জাতীয় উদ্ভিদ দেখা যায়। তাহলে জিরোফাইট উদ্ভিদ যদি আসে তবে যে অঞ্চলটি হবে মরু উদ্ভিদের ক্ষেত্রে ঠিক একই অঞ্চল হবে। এটা ভারতের পশ্চিম দিকে একদম রাজস্থানের যেখানে মরুভূমি দেখা যায় সেখানে মরু উদ্ভিদ দেখা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে, সেটা হচ্ছে মরুপ্রায় উদ্ভিদ বা কাঁটা জাতীয় বা গুল্ম জাতীয় উদ্ভিদ অঞ্চল। কাঁটা জাতীয় এবং গুল্ম জাতীয় উদ্ভিদ অঞ্চল হচ্ছে যেখানে মরুভূমি দেখা যায় তার পার্শ্ববর্তী অঞ্চলে, বা যেখানে মরুপ্রায় জলবায়ু দেখা যায় সেই অঞ্চলে দেখা যায়। তাহলে এখানে এই অঞ্চলটাকে আইডেন্টিফাই করতে হবে। এই অঞ্চলটা একটু ছোট বড় হতে পারে, একটু বিস্তৃতও হতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, মোটামুটি এই অঞ্চল দেখালে হবে। আরেকটি অঞ্চল আছে সেখানে, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে। এই অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানেও কাঁটা জাতীয় ঝোপ এবং গুল্ম এখানে দেখা যায়। যে কোনো একটা অঞ্চল আইডেন্টিফাই করলে হবে। তারপরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসে, এটা মাঝে মাঝেই আসে, সেটা হচ্ছে চিরহরিত অরণ্য। ভারতের মোটামুটি দুটো জায়গায় চিরহরিত অরণ্য দেখা যায়, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এই অঞ্চলটিতে চিরহরিত অরণ্য দেখা যায়, এটাকে আইডেন্টিফাই করে লিখলেও হবে। আরেকটি অঞ্চল দেখা যায় সেটা হচ্ছে মেঘালয় এবং এই পার্বত্য অঞ্চল অসমের এই অংশটায়, এখানে চিরহরিত অরণ্য দেখা যায় বা চিরহরিত উদ্ভিদ দেখা যায়। দুটো জায়গার মধ্যে যে কোনো একটি জায়গা আইডেন্টিফাই করে লিখলেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্ব উদ্ভিদ। এটি মূলত তিনটি জায়গায় দেখা যায়, একটা হচ্ছে সুন্দরবন, দ্বিতীয়ত হচ্ছে মহানদী মোহনা এবং কৃষ্ণা গোদাবরী মোহনা। কিন্তু মূলত তিনটি জায়গার মধ্যে একটা জায়গা দিলেই হবে, কিন্তু আমি সাজেস্ট করব সেটা হচ্ছে সুন্দরবন এই অঞ্চলটা ম্যানগ্রোভ অরণ্য বা লবণাম্ব উদ্ভিদ হিসেবে দেওয়ার জন্য। ভারতের কৃষির যে সমস্ত প্রশ্নগুলো ম্যাপ পয়েন্টিংয়ে আসে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এগুলো প্র্যাকটিস করলেই হবে। প্রথম যেটা আসবো সেটা হচ্ছে গম এবং আখ উৎপাদক অঞ্চল। তাহলে ভারতের কৃষির ক্ষেত্রে গম উৎপাদক অঞ্চল এবং আখ উৎপাদক অঞ্চল হচ্ছে মোটামুটি একই জায়গায়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের কিছু অংশ নিয়ে এখানে প্রধান,
সারা ভারতবর্ষের কম বেশি অনেক জায়গায় গম এবং আখ উৎপাদন হয় ঠিকই, কিন্তু গম এবং আখ উৎপাদক অঞ্চল যদি প্রধান বলা হয় তাহলে এই অঞ্চলটাকে আইডেন্টিফাই করে যে কোনো দুটোর ক্ষেত্রে এই অঞ্চলটা আইডেন্টিফাই করলেই হবে। তারপরের গুরুত্বপূর্ণ যেটা আসবো সেটা হচ্ছে চা উৎপাদক অঞ্চল প্রধান, কেননা এখানে এই কিছু অঞ্চল বিক্ষিপ্ত অঞ্চল রয়েছে সেখানে চা উৎপাদন হয়, কিন্তু প্রধান চা উৎপাদক অঞ্চল বলতে দার্জিলিং এবং অসমের উপত্যকা, এই অঞ্চলটাকে আইডেন্টিফাই করলেই হবে। এখানে আইডেন্টিফাই করে লিখতে হবে চা উৎপাদক অঞ্চল। নেক্সট আসি ধান উৎপাদক অঞ্চল। ধান ভারতের কম বেশি প্রায় প্রত্যেকটি জায়গায় কম বেশি ধান উৎপাদন হয়, কিন্তু প্রধান ধান উৎপাদক অঞ্চল মূলত গঙ্গা অববাহিকা, পশ্চিমবঙ্গ এবং অসমের, এবং তার সঙ্গে সঙ্গে মহানদী, কৃষ্ণা গোদাবরী, মোহনা অঞ্চল, এই সমস্ত অঞ্চলে প্রধানত ধান উৎপাদন হয়। তো এই অঞ্চলটাকে আইডেন্টিফাই করলেই হবে। তারপরে আসি কার্পাস উৎপাদক অঞ্চল। কার্পাস একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মাঝে মাঝে আসে। কার্পাস সাধারণত রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে দেখা যায়, এখানে এই অঞ্চলটাকে আইডেন্টিফাই করে লিখতে হবে কার্পাস উৎপাদক অঞ্চল। এবার আসি কফি উৎপাদক অঞ্চল। প্রধান কফি উৎপাদক অঞ্চল আমরা জানি যে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, এই অঞ্চলটা পার্বত্য অঞ্চলগুলোতে এখানে কফি উৎপাদন হয়। এখানে নীলগিরি পর্বত রয়েছে, এই সমস্ত অঞ্চলে কফি উৎপাদন হয়। তাহলে প্রধান কফি উৎপাদক অঞ্চল, এই অঞ্চলটাকে আইডেন্টিফাই করে প্রধান কফি উৎপাদক অঞ্চল লিখলে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং যেটা বলবো যে মিলেট উৎপাদক অঞ্চল। এখানে জোয়ার, বাজরা, রাগি বিভিন্নভাবে আসতে পারে। মিলেট প্রায় মধ্য এবং দক্ষিণ ভারতের সমস্ত জায়গায় প্রায় চাষ হয়, কিন্তু প্রধান যে কোনো অঞ্চল এখানে আইডেন্টিফাই করলে হবে। সেই কৃষি গবেষণা কেন্দ্রগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই এর সঙ্গে। প্রথমে আসবো দিল্লির নিকট পুসা। এই পুসাতে গম গবেষণাগার অবস্থিত। নেক্সট হচ্ছে চা গবেষণাগার যেটা অবস্থিত সেটা হচ্ছে জোরহাট। চা গবেষণাগার অবস্থিত জোরহাটে, এটা অসমের জোরহাট। নেক্সট হচ্ছে লখনৌ। লখনৌ হচ্ছে আখ গবেষণা কেন্দ্র, লখনৌ। এবং আখ গবেষণা কেন্দ্রের আরও একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরে আখ গবেষণা কেন্দ্র, সুতরাং যে কোনো একটা লিখলেই হবে। এরপরে আসি ধান গবেষণা কেন্দ্র, সেটা হচ্ছে ওড়িশার কটক। কটক শহর, ওড়িশা, এটা ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। এরপরে আসি আমরা কার্পাস গবেষণা কেন্দ্র, যেটি মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত, কার্পাস গবেষণা কেন্দ্র। নেক্সট আসি কফি গবেষণা কেন্দ্র। কফি গবেষণা কেন্দ্র হচ্ছে চিকমাগালু, কর্ণাটকের কফি গবেষণা কেন্দ্র এখানে অবস্থিত। ভারতের প্রধান প্রধান লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোর অবস্থান আমরা এখানে দেখব, এবং তার মধ্যে মাধ্যমিক পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংয়ের জন্য যেগুলো করতে হবে সেগুলো আমরা আলোচনা করব। এখানে সবকটি করার দরকার নেই, কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে বা গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে, সেগুলো করলেই হবে। এটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখো। প্রথমে আমরা আসব পূর্ব ভারতের কিছু গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তার মধ্যে এক হচ্ছে দুর্গাপুর, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত, আসার চান্স খুব বেশি। দুর্গাপুর এটা তিনটি নামে আসতে পারে। একটা হচ্ছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের রুর শুধুমাত্র আসতে পারে, তখন লিখতে হবে দুর্গাপুর, তারপর লিখতে হবে ভারতের রুর। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসতে পারে, সেটা হচ্ছে যে ভারতের বৃহত্তম শঙ্কুর ইস্পাত কেন্দ্র, সেটাও কিন্তু দুর্গাপুর। এবং তারপরে আসবো বার্নপুর। ঠিক দুর্গাপুরের পাশেই বার্নপুর অবস্থিত। এই বার্নপুর বা কুলটি এটাও আসতে পারে, যেহেতু এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এরপর আসি বোকারো, এটি ঝাড়খণ্ডে অবস্থিত একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। লিখে তারপর বোকারো লিখতে হবে। তারপর হচ্ছে জামশেদপুর, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। জামশেদপুর হচ্ছে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এটা অবশ্যই জানতে হবে। এখানে একটা প্রশ্ন বলি, এই যে চারটি আমরা আলোচনা করলাম, এই প্রত্যেকটি হচ্ছে পূর্ব ভারতে অবস্থিত। তাহলে পূর্ব ভারতে অবস্থিত যদি বলে একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ওই চারটির মধ্যে যে কোনো একটি দিলে হবে। কিন্তু যারা মনে করবে যে আমি কম পড়ব অথচ সব প্রশ্নের অ্যান্সার করতে পারবো, তাহলে এখান থেকে দুটো পড়লেই হবে, বড়জোর তিনটে। এক হচ্ছে দুর্গাপুর, একটা হচ্ছে জামশেদপুর। কারণ দুর্গাপুর ভারতের রুর, ভারতের বৃহত্তম শঙ্কুর ইস্পাত কেন্দ্র বা ভারতের শঙ্কুর ইস্পাত কেন্দ্র হিসেবে আসতে পারে, এবং জামশেদপুর যেহেতু বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, সেটা হচ্ছে রাউরকেল্লা। এটা ওড়িশায় অবস্থিত। পজিশনটা জেনে নেবে, যদি ইন্ডিভিজুয়ালি আসে তবে এটা করবে। নেক্সট হচ্ছে ভিলাই।
এই ভিলাই খুব গুরুত্বপূর্ণ এই কারণে যেহেতু এটা বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। যদি বলা হয় ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র তবে কিন্তু ভিলাই হবে। যদি বলা হয় ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র তখন সেটা জামশেদপুর হবে। এরপর আসে আরেকটা গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যেটা হচ্ছে বিশাখাপত্তনম। এটা করতে হবে। বিশাখাপত্তনম কেন? তার কারণ হচ্ছে এটি উপকূলে অবস্থিত একমাত্র ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। তাহলে এটা পরীক্ষায় দুরকমভাবে আসতে পারে, একটা হচ্ছে বিশাখাপত্তনম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র অথবা ভারতের উপকূলে অবস্থিত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, অথবা এটাকে বিতর্কিতভাবে বা অন্যরকমভাবে আরেকভাবে আসতে পারে, সেটা হচ্ছে পূর্ব ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এবার আসি বিজয়নগর এবং ভদ্রাবতী। বিজয়নগর এবং ভদ্রাবতীটা জেনে রাখো, এটা আসতে পারে আলাদাভাবে কিন্তু গুরুত্ব অতটা খুব বেশি নেই। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে, সেটা হচ্ছে সালেম। তামিলনাড়ুতে অবস্থিত সালেম। সালেম কেন ইম্পর্টেন্ট? এখানে যদি বলা হয় দক্ষিণ ভারতে একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র তবে সেটা সালেম লিখলেই হবে, এবং শঙ্কর ইস্পাত কেন্দ্র যদি বলা হয় ভারতের একটি তবে সেটা সালেম হবে, অথবা যদি বলা হয় যে ভারতের দক্ষিণে অবস্থিত একটি শঙ্কর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র সেটা সালেম হবে। এবার আসবো ভারতের গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। কার্পাস বয়ন শিল্পকেন্দ্র সারা ভারতবর্ষ জুড়েই গড়ে উঠেছে, কিন্তু গুরুত্বপূর্ণ কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলোই আমরা পড়ব, এবং তার সঙ্গে সঙ্গে পেট্রো রসায়ন বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোথায় রয়েছে বা পশ্চিমবঙ্গে কোথায় রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমে যেটা আসবো কার্পাস বয়ন শিল্পকেন্দ্র। কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের মধ্যে আমরা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে কানপুর। যদি বলা হয় উত্তর ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র তবে সেটা কানপুর লিখলে হবে। যদি ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র একটি বলে সেটা কানপুর লিখলে হবে, অথবা যদি বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার তবে সেটা কানপুর লিখলে হবে। সুতরাং আমরা এই কানপুর পড়লে তিনটে দিক থেকে আসলে আমরা কভার করতে পারবো। নেক্সট আসছে আমেদাবাদ। আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার আমরা প্রত্যেকেই জানি। যদি বলা হয় পশ্চিম ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র সেটা আমেদাবাদ করলে হবে। যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার সেটা আমেদাবাদ করলে হবে। এই তিনটে দিক থেকে আমেদাবাদ করলে তিনটে প্রশ্ন কভার করা যাবে। যদি বলে পূর্ব ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র তবে সেটা কলকাতা হবে। কলকাতা এভাবে আসতে পারে, অথবা পূর্ব ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র এভাবে আসতে পারে। যদি আসে তবে কলকাতা লিখবে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের একটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্র, এটা কোয়েম্বাটুর। যদি শুধুমাত্র বলে দক্ষিণ ভারতের কার্পাস বয়ন শিল্পকেন্দ্র সেটা কোয়েম্বাটুর করলে হবে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যদি বলে সেটাও কোয়েম্বাটুর করলেই হবে। এবার আমরা আসি পেট্রো রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনগুলো আছে আমরা প্রথমে উত্তর পূর্ব ভারত থেকে বা পূর্ব ভারত থেকে একটু দেখে নেব। অসমের বঙ্গাইগাঁও এটা উত্তর পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি উত্তর পূর্ব ভারতের। যদি বলা হয় পূর্ব ভারতে তাহলে হলদিয়া করবে। হলদিয়াটা এই কারণের জন্য ইম্পর্টেন্ট যেহেতু এটা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত এবং এটি উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত, এর জন্য হলদিয়াটা করতে হবে। যদি বলা হয় পূর্ব ভারতে একটি পেট্রো রসায়ন ইন্ডাস্ট্রি বা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তবে সেটা হলদিয়া হবে। পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্প সেটাও হলদিয়া হবে। সুতরাং হলদিয়া করলে আমরা তিনটে দিক থেকে এটাকে কভার করতে পারছি। আসি তারপরে সেটা হচ্ছে জামনগর এবং ভাদোদরা। এই জামনগর এবং ভাদোদরা এটা ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্স কোথায় রয়েছে সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। জামনগর এটি ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র। ভারতের বৃহত্তম, যদি বলা হয় ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র তবে সেটা জামনগর হবে। যদি বলা হয় ভারতের বৃহত্তম সরকারি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র সেটা কিন্তু ভাদোদরা। আবার যদি বলা হয় যে পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র তবে জামনগর এবং ভাদোদরা যে কোনো একটা করলেই হবে। নেক্সট দক্ষিণ ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র সেটা কিন্তু চেন্নাই করলে হবে। সুতরাং চেন্নাইয়ের পয়েন্টটা একটু দেখে নেবে। চেন্নাই দক্ষিণ ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এবার আসবো আরও কিছু শিল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে প্রথমে আমরা একটা একটা করে আলোচনা করে নিই। রেলওয়ে কোচ নির্মাণ কেন্দ্র কাপুরথালা। রেলওয়ে কোচ নির্মাণ কেন্দ্র হচ্ছে কাপুরথালা। নেক্সট হচ্ছে রেলওয়ে সংক্রান্ত যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো আছে সেগুলো একটু আলোচনা করে নিই। তারপরে আসবো চিত্তরঞ্জন ইলেকট্রিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এই হচ্ছে চিত্তরঞ্জন। নেক্সট হচ্ছে দমদম, এটা রেল ওয়াগন নির্মাণ কেন্দ্র দমদম। আরেকটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বারাণসী, এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বারাণসী।
এটা দুরকমভাবে আসতে পারে, ডিজেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র বা বারাণসী। নেক্সট হচ্ছে পেরাম্বুর। পেরাম্বুর হচ্ছে, এটা তামিলনাড়ুতে অবস্থিত। পেরাম্বুর হচ্ছে রেলওয়ে কোচ নির্মাণ কেন্দ্র, এটা ইম্পর্টেন্ট। তাহলে রেলওয়ে কোচ নির্মাণ কেন্দ্র আমরা একটা পেয়েছি কাপুরথালা, যেটা উত্তর ভারতে, এবং দক্ষিণ ভারতে পেয়েছি পেরাম্বুর রেলওয়ে কোচ নির্মাণ কেন্দ্র। এবার আসি জাহাজ নির্মাণ কেন্দ্র। যদি বলা হয় দক্ষিণ ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, তবে সেটা অবশ্যই কোচি করবে। কোচি, এই হচ্ছে কোচি, কোচি জাহাজ নির্মাণ কেন্দ্র। এবার পূর্ব উপকূলে একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, সেখানে বিশাখাপত্তনম করবে জাহাজ নির্মাণ কেন্দ্র, এবং খিদিরপুর, পশ্চিমবঙ্গে খিদিরপুর আছে, খিদিরপুর জাহাজ নির্মাণ কেন্দ্র এখানে করতে পারো। এবার আসি বিমানপথ নির্মাণ কেন্দ্র। বিমানপথ যদি বলা হয় ভারতের একটি বিমানপথ নির্মাণ কেন্দ্র, তবে সেটা বেঙ্গালুরু করবে। বেঙ্গালুরু লোকেশনটা একটু দেখে নাও, এই বেঙ্গালুরু, এটা বিমানপথ নির্মাণ কেন্দ্র, প্লাস হচ্ছে এটি সিলিকন ভ্যালি। তাছাড়া আরেকভাবে আসতে পারে বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র। তাহলে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র সেটা বেঙ্গালুরু হবে। সিলিকন ভ্যালি যদি বলা হয় সেটা বেঙ্গালুরু হবে। একটি বিমানপথ নির্মাণ কেন্দ্র সেটা বেঙ্গালুরু হবে। তাহলে বেঙ্গালুরু থেকে আমরা 3টে পয়েন্ট বা 4টে পয়েন্ট আমরা করতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, গুরগাঁও ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। এটা হচ্ছে গুরগাঁও, বলতে পারে ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র অথবা ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, সেক্ষেত্রে একই পয়েন্ট হবে। এটা দিল্লির নিকট। জনসংখ্যা এবং জনবসতির ওপরে কিছু ম্যাপ পয়েন্টিং, তার মধ্যে আমরা এক এক করে এখানে আলোচনা করে নেব। জনসংখ্যা জনবসতির ক্ষেত্রে আগে আমরা মহানগর ভিত্তিক আলোচনা করে দেখি। মহানগর ভিত্তিক আলোচনা করব যে উত্তর ভারতের মহানগর একটি, সেটা দিল্লি হবে। দিল্লি সংক্রান্ত অন্য যে বিষয়গুলো সেটা আমরা পরে আসি। উত্তর ভারতের একটি মহানগর সেটা দিল্লি। যদি বলা হয় পূর্ব ভারতের একটি মহানগর, সেটি কলকাতা হবে, পূর্ব ভারতের একটি মহানগর। যদি বলা হয় পশ্চিম ভারতের একটি মহানগর, তবে সেটা হবে মুম্বাই, ভারতের বৃহত্তম মহানগরও বটে এটা। তাহলে পশ্চিম ভারতের মহানগর অথবা ভারতের বৃহত্তম মহানগর সেটা মুম্বাই হবে। নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের একটা যদি মহানগর বলা হয়, তবে সেটা হবে চেন্নাই, দক্ষিণ ভারতের একটি মহানগর। এবার আসবো বিভিন্ন রাজ্যের জনসংখ্যা এবং জনঘনত্ব সংক্রান্ত বিষয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যা এবং জনঘনত্ব বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তার মধ্যে প্রথম যেটা আসবো দিল্লি, এটা কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বাপেক্ষা বেশি জনসংখ্যা। যদি বলা হয় সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা দিল্লি হবে। সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, সেটাও দিল্লি হবে। সুতরাং জনসংখ্যা জনবসতির ক্ষেত্রে এখানে দিল্লি সংক্রান্ত বিষয়ে 3টে পয়েন্ট আসতে পারে: সর্বাপেক্ষা বেশি জনসংখ্যাযুক্ত, সর্বাপেক্ষা বেশি জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, এবং আলাদাভাবে আসতে পারে উত্তর ভারতের একটি মহানগর। এবার আসবো ভারতের কোন অঙ্গরাজ্যে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে, সেটা হচ্ছে সিকিম। এই অংশটা সিকিম, এটা হচ্ছে সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য। এদিকে আছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য। সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সট আমরা আসব, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হলো সর্বাপেক্ষা কম জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল। যদি বলে সর্বাপেক্ষা কম জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, তবে সেটা লাক্ষাদ্বীপ হবে। কিন্তু সর্বাপেক্ষা বেশি জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল যদি হয়, সেটা দিল্লি হবে। এবার আসবো আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সবচেয়ে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল। তার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হচ্ছে সবচেয়ে কম জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল। আর সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, সেটা কিন্তু দিল্লি হবে, সবচেয়ে বেশি জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল। মোটামুটি জনসংখ্যা জনবসতি থেকে এই কটি পয়েন্ট পড়লেই যথেষ্ট। এবার আসবো কিছু বন্দর। পূর্ব ভারতের একটি বন্দর যদি বলে, সেটা কলকাতা হবে। অন্তর্দেশীয় একটি নদী বন্দর, এটা কিন্তু কলকাতা। একটি করমুক্ত বন্দর, সেটা কান্ডালা, করমুক্ত বন্দর। এবার আসি পূর্ব ভারতের একটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর পূর্ব ভারতে হচ্ছে বিশাখাপত্তনম।
নেক্সট হচ্ছে মুম্বাই, ভারতের প্রবেশদ্বার। মুম্বাই এখানে একটু পয়েন্টটা ঠিকঠাক করে দেখে নেবে। এ হচ্ছে মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের প্রবেশদ্বার যদি বলা হয় সেটা মুম্বাই, এবং তার সঙ্গে তার পাশে আরেকটি বন্দর আছে যেটাকে বলা হয় জওহরলাল নেহরু বন্দর, সেটা হচ্ছে নবসেবা। এটা হাইটেক বন্দর নামেও পরিচিত। হাইটেক বন্দরটা পরীক্ষায় আসে। নেক্সট হচ্ছে চেন্নাই বন্দর, যেটি বলা হয় দক্ষিণ ভারতের একটি বন্দর, সেটা চেন্নাই বন্দর হবে। আর কোচি বন্দরটা ইম্পর্টেন্ট এই কারণের জন্য, যেহেতু কোচিকে আরব সাগরের রানী বলা হয়, এটা কেরলে অবস্থিত কোচি বন্দর, আরব সাগরের রানী। এবার আসবো পরিবহনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। পরিবহনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে পূর্ব পশ্চিম করিডোর এবং উত্তর দক্ষিণ করিডোর। পূর্ব পশ্চিম করিডোর গুজরাটের পোরবন্দর থেকে আরম্ভ করে শিলচর পর্যন্ত এই যে লাইনটা হচ্ছে, এটা হচ্ছে পূর্ব পশ্চিম করিডোর। নেক্সট হচ্ছে উত্তর দক্ষিণ করিডোর। উত্তর দক্ষিণ করিডোরটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে আরম্ভ করে দিল্লি হয়ে এটা চলে ভারতের কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। এবার আসি সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ ভারতের 4টি মূল মহানগর, একটা হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা, একে যুক্ত করেছে যে সড়ক, সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ। বিমানবন্দর এবং জাতীয় জলপথ। বিমানবন্দর এখানে গুরুত্বপূর্ণ যে বিমানবন্দরগুলো সেটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে দিল্লি, এটা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর বা উত্তর ভারতের একটি বিমানবন্দর। যদি বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর বা পূর্ব ভারতের একটি বিমানবন্দর, সেটা কলকাতা হবে। মুম্বাই, ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইয়ে অবস্থিত, এবং তার সঙ্গে সঙ্গে চেন্নাই বিমানবন্দর দক্ষিণ ভারতের একটি বিমানবন্দর। এই 4টি বিমানবন্দর করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে জাতীয় একটি জলপথ, যেটি হুগলি এবং গঙ্গা নদীর সঙ্গে যুক্ত, সেটা জাতীয় একটি জলপথ। এখান থেকে আরম্ভ করে বঙ্গোপসাগর থেকে আরম্ভ করে এরকম ডাবল লাইন দিয়ে এই পর্যন্ত দেখিয়ে দেবে। এটা NW, ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, 1 নম্বর, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ জলপথ।